আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। সালটা 2026। অনেক ব্যস্ত মানুষ এখন ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে। আর এই ব্যস্ততার মাধ্যমেই যেটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি এসে পড়েছে চাপ। কথাটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, কিন্তু কি এই চাপ, কেন মানুষ এত স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কনসালটেন্ট সাইকোলজিস্ট ডক্টর সম্বিতা মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে কিউ ইন্ডিয়া পর্দায় স্বাগত। তো প্রথমে এই জিনিসটা জিজ্ঞেস করবো, এই স্ট্রেস বা মানসিক চাপ এটা কি? দেখো, স্ট্রেস তো হচ্ছে একটা মাইন্ড এবং বডির একটা রেসপন্স টু এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ, প্রেশার, ডিমান্ড। হ্যাঁ, ধরো তুমি একটা সিচুয়েশন যেখানে তোমার আর কি একটা তোমার কাজ একটা ডেডলাইনের মধ্যে ফিনিশ করতে হবে, তখন আমরা একটু স্ট্রেস ফিল করি। বা পরীক্ষা সামনে প্রিপারেশন করে গিয়ে পারফর্ম করতে হবে, তখন স্ট্রেস ফিল করি। যখন তোমার কাছ থেকে সিচুয়েশন কিছু ডিমান্ড করে বা তুমি প্রেশার ফিল করো, তখন যে বডি এবং মাইন্ডের যে রিয়াকশন টু দ্যাট পার্টিকুলার প্রেশার বা ডিমান্ড, সেটাকেই স্ট্রেস বলে। কোনো মানুষ তার মধ্যে মানসিক চাপ হচ্ছে, সে সেটা বুঝবে কি করে? অনেক সময় বুঝতে পারে না সে চাপে রয়েছে বা তার মধ্যে স্ট্রেস কাজ করছে। কোনো শারীরিক কিছু বৈশিষ্ট্য বোঝা যায় এর থেকে? না, এমনিতে স্ট্রেস ইজ আ ভেরি কমন রেসপন্স টু এনি চ্যালেঞ্জেস। ওটা কিন্তু আমাদের শরীরে কিন্তু একটা অটোমেটিক একটা সার্ভাইভাল মেকানিজম থাকে, যে ধরো তোমার স্ট্রেস হলো এবং তাতে তোমার কর্টিসল আর লেভেল বা অ্যাড্রিনালিন লেভেলটা বেড়ে গেল, তাতে তুমি আর কি ওই সিচুয়েশনটা তোমার হার্টবিট একটু বাড়লো, প্যালপিটেশন হলো বা তোমার থটে একটা রেজ হলো, কিন্তু তুমি যাতে ওই সিচুয়েশনটাকে কোপ করতে পারো সেই জন্য কিন্তু বডি অটোমেটিক্যালি সেই সিস্টেমটা নিয়ে নেয়, এই সার্ভাইভাল মেকানিজমটা। কিন্তু ধরো অনেক দিন ধরে স্ট্রেসাসগুলো রয়েছে বা স্ট্রেস হওয়ার কারণগুলো রয়েছে এবং সেটাতে তুমি ফাইট করে আর পারছো না, তখন কিন্তু নানা রকম অসুবিধা তৈরি হয়। যেরকম রাত্রিবেলা ঘুম না হওয়া, ঘুমের ডিস্টারবেন্সেস হওয়া, বা প্যালপিটেশনটা মাঝে মাঝেই হচ্ছে, সোয়েটিং হচ্ছে, হ্যাঁ, বা ধরো একটু বেশি স্ট্রেস হলে অনেক সময় নশিয়াও হয়। তো এইটা যদি অনেক দিন ধরে চলতে থাকে, তখন তোমার পরামর্শ নিয়ে নেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে আমরা যে অফিসে কাজ করছি বা যে ক্ষেত্রে কাজ করছি, সেই ওয়ার্ক প্লেসের যে একটা স্ট্রেস আর মানুষের পার্সোনাল স্ট্রেস, এটা বুঝতে পারে না, এখানে একটা কোথাও কন্ট্রাডিক্টরি হয়ে যায়। সেটা কি করে মানুষ আলাদা করবে, আইডেন্টিফাই করে করবে? না, এমনিতে তুমি যদি আমাকে বলো যে মানে স্ট্রেসের একদম কোনো একটা মানুষের স্ট্রেসের কি কারণ, একটা কারণ তো আর হয় না বাবা। এখন লাইফ ইজ ভেরি কমপ্লেক্স, তো সুতরাং কিছু পার্সোনাল কারণ থাকবে, কিছু আবার তোমার এনভায়রনমেন্টাল কজ থাকবে, হ্যাঁ, কিছু আবার অফিসের কাজকর্মের চাপের কারণ থাকবে। তো তোমাকে সেটা মানে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কিসের জন্য স্ট্রেস ফিল করছো। এবং মানুষ কিন্তু নিজেই নিজের অসুবিধাগুলোকে অ্যানালিসিস করে বুঝতে পারবে অনেক পরিষ্কার। রাদার তুমি যে স্ট্রেস কেন ফিল করছো, তুমি যদি ঠান্ডা মাথায় বসে একটা জায়গায় লেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে। আমার পক্ষে তোমার স্ট্রেসটার কারণ তো বোঝা সম্ভব নয় আনটিল অ্যান্ড আনলেস আমরা খুব একটা অনেকক্ষণ ধরে কথা বলে তোমার কাছ থেকে সব ইনফরমেশন নিলে তখন আমিও আইডেন্টিফাই করতে পারবো। সেই জন্য নিজে যখন মনে হচ্ছে যে আমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছি না, আমার বাড়িতেও অনেক ডিস্টারবেন্সেস আছে বা জব প্লেসেও আছে, তখন আমাকে একটা জায়গায় শান্ত হয়ে বসে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো আমাকে স্ট্রেস ফিল করাচ্ছে বা বদার করাচ্ছে, কোন কোন জিনিসগুলো আমি ওভারকাম করতে পারছি না, হ্যাঁ, আর কোন কোন জিনিসগুলো আমি হ্যান্ডেল করতে পারছি। অনেককে বলতে শুনেছি যে কাজের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গায় না কথাটা বলতে পারে না। হ্যাঁ, হয়তো বলে দিলে প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যায়, কিন্তু নাটা বলতে না পারায় একটা নিজের মধ্যে প্যালপিটেশন সৃষ্টি হয়। এটা তখন কি করে পারছে না, চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। অ্যাসার্টিভনেস ইজ আ ভেরি গুড কোয়ালিটি। হ্যাঁ, তুমি যখনই প্রফেশনাল লাইফে এলে তখন তো তোমাকে একটা বাউন্ডারি টানতে জানতে হবে। তুমি না বলতে পারছো না, এটা কিন্তু তোমার ড্রব্যাক। You should be enough assertive to yourself as well as your professional life. তুমি প্রফেশনাল লাইফে গিয়েও আমি ঠিক যতটা আমার পক্ষে করা সম্ভব সেইখানে আমাকে কিন্তু বাউন্ডারি টানতে হবে।
এবং আমাকে অ্যাসার্টিভ হতে হবে। অ্যাসার্টিভনেস শিখতে হয় বাবা অল্প অল্প করে। ধরো একদম প্রথমে যে ধরো কোনো একটা মানুষ আজকেই পাশ করে সে একটা প্রফেশনাল লাইফে গেল, প্রথম দিকে তো তার পক্ষে বসকে না বলাটা ডিফিকাল্ট, কিন্তু পরে কিন্তু সে আস্তে আস্তে ঠিক ওই অ্যাসার্টিভনেসটা ডেভেলপ করে ফেলে। বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে মারা অনেক সময় কম্পেয়ার করে ফেলে কারোর সাথে, তুমি এটা পাচ্ছ না ও তো এটা পাচ্ছে, হ্যাঁ। তাদের মধ্যে একটা চাপের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে গার্জেনদের কি করা উচিত আর বাচ্চাদেরই বা কি করা উচিত? না, কম্পারিজনটা আমরা কখনোই বলি না, কেন ক্রিটিক্যাল প্যারেন্টিং জিনিসটা একদমই ভালো না। ক্রিটিক্যাল প্যারেন্টিং এ যেটা হয়, তখন হয়তো বাচ্চাটা হজম করে ফেললো, কিন্তু পরবর্তীকালে কিন্তু একটা অ্যাংজাইটি বাচ্চার মধ্যে ডেভেলপ করে। হ্যাঁ, যে আমি ছোটবেলায় যখন কোনো কাজ করেছি সেটাতে আমাকে প্রশংসার বদলে আমাকে বেশি নিন্দা করা হয়েছে, বা আমি যেটা পারিনি সেটা আমাকে বারবার শোনানো হয়েছে, কিংবা আমি কম পেরেছি, আমার যে বন্ধু বেশি পেরেছে তার সাথে কম্পেয়ার করা হয়েছে, এরা এই সব কিছুগুলোই কিন্তু ক্রিটিক্যাল প্যারেন্টিং এর আন্ডারেই আসে। হ্যাঁ, মানে ওভার ক্রিটিসাইজ করা বাচ্চাকে, এটা কখনো সাইন্টিফিক প্রসেস নয়। বাচ্চাকে বলতে হয় যে তুমি আজকে 10-এ 5 পেয়েছো, তুমি নিজে চেষ্টা করো এবং তুমি তোমার বেস্ট পসিবলটা দাও যাতে তুমি কালকে 10-এ 8 পাও, তারপর তুমি 10-এ 9 পাও। কিন্তু তুমি 10-এ 5 পেয়েছো, পাশের ছেলেটা 10-এ 10 পেয়েছে কেন, এই আনইভেন কম্পারিজনটা কখনো ভালো না। এটা ক্রিটিক্যাল প্যারেন্টিং বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, ফলে তাদের মধ্যে একটা হিংসুতা দেখা দিচ্ছে, পরবর্তীকালে অনেক অপরাধমূলক কাজও তারা করছে। তো সেক্ষেত্রে কি আমরা ডিরেক্ট গার্জেনদেরকে এই জন্য আমরা দোষী সাব্যস্ত করতে পারি, নাকি যে বাচ্চাটা নিতে পারছে না সেটা তার দোষ? না 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 না, এরকম নয়। মানে ব্যাপারটা কি বলতো, যারা অপরাধ প্রবণতাটা তো একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা বলি আমাদের ভাষায়, এবং সেটা যে সব সময় যে শুধুমাত্র তার জন্য পেরেন্টিংটাই ইনভলভ তা না, আরও অনেক ফ্যাক্টর থাকে। জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, বাচ্চাটা নিজে সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করছে, সিচুয়েশন থেকে কী শিখছে, তার সঙ্গে ক্রিটিক্যাল প্যারেন্টিং ফ্যাক্টর মানে ফ্যাক্টর। তো এইগুলো থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে যে প্রথম কথা, বাচ্চাকে একটা সুস্থ পরিবেশে বড় হতে দেওয়া। 2 নম্বর হচ্ছে বাবা মাকে মানে অনেক বেশি কাম অ্যান্ড কোয়াইট এবং ডিসেন্ট ব্যবহার করা বাচ্চার সাথে। প্যারেন্টিং এর সময় একটু বুঝে প্যারেন্টিং করা, ওভার ক্রিটিক্যাল না হওয়া, হ্যাঁ, কথায় কথায় মারা বকা না। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা এই যে তুমি বললে অপরাধমূলক কাজকর্ম করছে, সেটা তো সে কোথাও থেকে দেখছে, শিখছে, এবং সেটার মধ্যে এই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা যথেষ্ট এফেক্ট আছে, যথেষ্ট। মানে সব অনেক এই ধরো অনায়াসেই তারা দেখছে যে মারপিট করছে, ফোনটা পেয়ে যাচ্ছে, ফোনেই সব দেখে অনায়াসেই দেখছে যে একটা মানুষ যা নয় তাই বলছে, হ্যাঁ, যা মানে সত্যিতে আসলে রিয়েলিটিতে মানুষটা যেরকম সেরকম ক্যামেরার সামনে যখন আসছে একদম একটা অন্যরকম মানুষ। ফলে ফেক করা যায়, ফেক মিথ্যা কথা বলা যায়, হ্যাঁ, বা মিথ্যা কথা বললে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, এইগুলো খুবই খুব কানেক্টেড। ফলে সোশ্যাল মিডিয়ারও যেরকম ইনফ্লুয়েন্স আছে খারাপ কাজ করার পেছনে, সেরকম প্যারেন্টিংয়েরও ইনফ্লুয়েন্স আছে, সেরকম বাচ্চাও বা কী করে সিচুয়েশন পারসিভ করছে, ও কিভাবে ভাবছে, ওর থট প্যাটার্ন কি, থট স্টাইল কি, ওর পার্সোনালিটিতে কোনো অসুবিধা আছে কিনা, সব মিলিয়েই কিন্তু জিনিসটা আর কি হচ্ছে। এই যাদের স্ট্রেস যাদের হচ্ছে, মেডিটেশন এটা কতটা কার্যকর এই জন্য? হ্যাঁ, স্ট্রেসে তো তোমাকে দেখো, স্ট্রেসে যদি প্রথম কথা আমি তো তোমাকে বললাম যে স্ট্রেস হচ্ছে ইজ আ সিচুয়েশনাল রেসপন্স টু ইউর মানে বডি আর মাইন্ডের একটা রেসপন্স টু ইউর ডিমান্ড বা প্রেশার। এবার যখন তুমি কোনো কারণে প্রেশার ফিল করছো, সেই জায়গাটা তোমার সলভ হয়ে গেলে স্ট্রেসটা নিজেই চলে যাওয়ার কথা, বিকজ ইটস আ ভেরি টেম্পোরারি একটা ব্যাপার। হ্যাঁ,
আর কিন্তু যদি দেখা যায় যে অনেক দিন ধরে স্ট্রেস থাকছে এবং নিজেরা হ্যান্ডেল করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তো চিকিৎসকের পরামর্শ নিতেই পারে। এবং তুমি যেরকম আমাকে বলছো যে অনেক রকম থেরাপিও আছে, হ্যাঁ, সেই থেরাপিগুলো যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার রিল্যাক্সেশন থেরাপি, তারপরে স্ট্রেস রিডাকশন, মাইন্ডফুলনেস স্ট্রেস রিডাকশন থেরাপি, বা সিম্পল কাউন্সেলিংই বলো না, যেটা টক থেরাপি, এগুলো কিন্তু খুবই ভালো। এখন মানুষ এই যে বিভিন্ন সাইকোথেরাপির সাহায্য নিয়ে কিন্তু স্ট্রেসটাকে আইডেন্টিফাই করতে পারছে, কেন স্ট্রেস হচ্ছে। তুমি প্রথমে যেটা বলছিলে যে আইডেন্টিফাই করতে পারে না, বা কোনো একটা সিচুয়েশনে ও যেটা ভাবছে থট স্টাইলটার মধ্যে, থট প্যাটার্নটার মধ্যে কোনো এরার আছে কিনা সেইটা রেকটিফিকেশন করতে শিখছে, বা ইউজিং দিস থেরাপি। হ্যাঁ, থেরাপি তো শেখায় মানুষকে কি করে ম্যানেজ করবে স্ট্রেসকে। আবার অনেক সময় কি হয় যে থেরাপিটাতেও মানে স্ট্রেসটা খুব বেশি থাকলে থেরাপির সঙ্গে মেডিকেশনও লাগে, তো তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। এই কাউন্সিলিং ব্যাপারটা অনেকেই শুনলে ভাবে যে আমি কি মানসিক রোগী, হ্যাঁ, সেটা কি ঠিক? না, মানে আসলে কি বলতো, অ্যাওয়ারনেস তো যেহেতু মানুষের অ্যাওয়ারনেস কম, হ্যাঁ, তো সেই জন্য মানুষ ভাবে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে গেলে বোধহয় মানসিকভাবে খুব অসুস্থ হতে হবে। কিন্তু মানসিক অসুস্থতা হলেই কাউন্সিলিং নেওয়া যাবে এমন কোনো কথা নেই। কাউন্সিলিংটা তো একটা, টক থেরাপি ইজ আ সায়েন্টিফিক থেরাপি, বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইজ আ সায়েন্টিফিক থেরাপি। এই থেরাপিগুলোর যদি সাহায্য নেওয়া যায় তাহলে অনেক সময় আমরা আমাদের সিচুয়েশনগুলোকে ভালো করে হ্যান্ডেল করতে পারি। আমাদের থটের মধ্যে যদি কোনো এরার থাকে সেটা রেকটিফিকেশন করে আমরা একটা অল্টারনেটিভ থটকে আনতে পারি, এবং আমরা পজিটিভলি ভাবতে পারি, পজিটিভলি সিচুয়েশন ডিল করতে পারি। তো সুতরাং থেরাপিগুলো তো অবশ্যই কাজেই লাগার কথা। মানে এটার সঙ্গে মানসিক অসুস্থ হলেই শুধু থেরাপি নিতে হবে এমন কোনো কথা নেই। মিউজিককে এই ক্ষেত্রে অনেকটা হেল্প করতে পারে। হ্যাঁ, মিউজিক থেরাপির অন্য অ্যাসপেক্টস আছে, মিউজিক থেরাপিও তো আজকাল ব্যবহার করা হয়। সর্বোপরি এটা জিজ্ঞেস করবো, সুস্থ থাকতে হলে, চাপ মুক্ত থাকতে হলে সাধারণ মানুষ বা দর্শকরা আমাদের কি করবেন? না, আমি কয়েকটা একদম সিম্পল জিনিস বলে দিচ্ছি। দেখুন, চাপ মুক্ত আপনি খুব থাকতে পারবেন না। আজকালকার যুগে এত কমপ্লেক্সিটিস হয়ে গেছে লাইফে, লাইফ এত কিছু ডিমান্ড করে যে খুব চাপ মুক্ত থাকা ডিফিকাল্ট। কিন্তু কি বলুন তো, যে চাপ থাকবে। ওই যে বললাম যে আমাদের কিন্তু যদি বায়োলজি মানে আমাদের নিজেদের কিন্তু একটা সার্ভাইভাল একটা মেকানিজম থাকে, অটোমেটিক মেকানিজম, যেটা কিন্তু আপনি যখন চাপ ফিল করবেন তখন হরমোন সিক্রেশন হয়ে ও কিন্তু আপনাকে ফাইট করতে সাহায্যই করবে। আর অনেক সময় কি হয় যে আপনাকে চাপটা দেখুন, চাপ ইনিশিয়ালি আপনার মনে হবে, কিন্তু যে সেটা রোজ নিতে নিতে আপনি সেটা হ্যান্ডেল করতে শিখে যাবেন। এখন কিছু কিছু গুড লাইফস্টাইল, যেটাকে বলে যে হেলদি লাইফস্টাইল, সেই হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকলে জানেন তো চাপ নেওয়াটা অনেক ইজি। যেমন ধরুন রেগুলার একটা ফিজিক্যাল এক্সারসাইজ করা, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ করলে এন্ডরফিন, সেরোটোনিন এসব হ্যাপি হরমোন সিক্রেট হয়, তাতে আপনি অনেক মোটিভেটেড ফিল করবেন, অনেক ভালো ফিল করবেন, হ্যাঁ, হেলদি ফিল করবেন, হ্যাপি ফিল করবেন। রেগুলার ধরুন একটুখানি নিউট্রিশাস ডায়েটের মধ্যে থাকা, হ্যাঁ, বা যতটা দরকার ততটা সাফিসিয়েন্ট ফ্লুইড ইনটেক করা, বা ধরুন স্ট্রেস তো আমাদের থাকবেই, তার থেকে মানে একটু ভালো সারাদিনে একটা কোয়ালিটি টাইম বার করে ধরুন আপনার যেটা হবি সেটাতে ইনভলভ থাকা, বা সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে থাকা। কারণ আমরা তো সোশ্যাল বিং, আমাদের কিন্তু সোশ্যাল মানে হিউম্যান ইন্টারাকশন, হিউম্যান ওয়ার্মথটাও আমাদের কিন্তু অনেক সময় ক্রাইসিসকে ওভারকাম করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে যদি আমার মানে বন্ধু বান্ধবদের সঙ্গে ইন্টারাকশন থাকে, আমি যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি, বা রেগুলার যদি আমি একটা হবিজের মধ্যে ইনভলভ থাকি, আমি যদি কম্পোজড হই, তাহলে কিন্তু আমার পক্ষে স্ট্রেসকে ওভারকাম করা অনেক ইজি। অনেক সময় দেখা যাচ্ছে একই ঘরের মধ্যে বাবা মার মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে, তার এফেক্টটা সন্তানের উপর পড়ছে, সেখান থেকে তাদের উপর কতটা চাপ সৃষ্টি হয়? না, দেখুন, বাবা মার কনফ্লিক্টটাতে বাচ্চা সবসময় স্ট্রেস ফিল করবে, কারণ বাবা আর মা দুজন অথরিটি, এবং দুজন অথরিটির মধ্যে কনফ্লিক্ট হলে বাচ্চার মধ্যে একটা ফিলিং অফ ইনসিকিউরিটি থাকবেই, যে এদের যদি এরকম অশান্তি করছে, পরবর্তীকালে এরা কি একসাথে থাকতে পারবে? যদি এরা একসাথে না থাকে আমি কার দিকে যাব? বা এদের যখন অশান্তি হবে আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি কার হয়ে বলবো, কার পক্ষ নেব? হ্যাঁ, সব সময়, বা আমি আমার কোনো অসুবিধাগুলো কাকে গিয়ে
বলবো, হ্যাঁ, বা বাবার কোনো একটা, বাবার সাথে আমার মতের মত পার্থক্য হচ্ছে, সেইটা আমি মাকে গিয়ে বলবো না, হ্যাঁ, সবসময় ওরা কিন্তু একটা ডায়লেমার মধ্যে থাকবে। তো সেই জন্য আমরা সবসময় পেরেন্টদের বলি যে বাচ্চার সামনে পেরেন্টরা কনফ্লিক্টে না এলেই ভালো। হ্যাঁ, এবার দেখুন কেউ তো ভগবান না, হ্যাঁ, আর নোবডি ইজ ফ্ললেস, আমাদের সবারই ফ্ল থাকবে, এবং সেই ফ্লগুলো ধরে অনেক সময় বাবা মার মধ্যে কনফ্লিক্টও হয়। সেটা সব সময় আরো একটা অসুবিধা কি জানেন মমিতা, সেটা হচ্ছে যে এখন তো গ্র্যান্ড পেরেন্টসরা বেশিরভাগ বাড়িতেই থাকে না, একদম ইউনিট ফ্যামিলি, বাবা মা বাচ্চা। ফলে আগে যেরকম বাবা মার ঝগড়া হলো তো বাচ্চা ঠাকুমার ঘরে চলে গেল, ঠাকুমার কোলে বসে গল্প শুনছে, সেটাই একটা থেরাপি। হ্যাঁ, তাতে সে ভুলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই। বড়দের মধ্যে মনোমালিন্য হয়, আবার ঠিকও হয়ে যায়, আমার তো ঠাকুমা আছে, আমি সিকিউরলি আছি। এখন তো সেই জিনিসটারও প্রচন্ড অভাব। এখন বাবা মার ঝগড়া হলে বাচ্চা তো বুঝতেই পারছে না আমি কোথায় যাব, কাকে গিয়ে বলবো, কে এই ঝগড়া সলভ করবে। পরে ইনসিকিউরিটিও অনেক বেশি। তো স্ট্রেস তো খুবই হয়, এমনি ওদের এত স্ট্রেস, পড়াশোনার স্ট্রেস, রেজাল্টের স্ট্রেস, ফার্স্ট হওয়ার স্ট্রেস, হ্যাঁ, খেলায় ফার্স্ট হওয়ার স্ট্রেস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতেই হবে তার স্ট্রেস, তার সঙ্গে বাবা মার মধ্যে কনফ্লিক্ট থাকলে সেটাও স্ট্রেস। আমি বাবা মাদের একটা কথাই বলবো যে দেখুন কেউ তো ফ্ললেস না, সুতরাং চেষ্টা করবেন যাতে কনফ্লিক্টটা বাচ্চার সামনে ফ্রিকশন বা কনফ্লিক্টটা অ্যাভয়েড করা যায়, যতটা কম করা যায়। সবটা হয়তো আমরা আটকাতে পারবো না, আমরাও তো হিউম্যান বিং। তো সুতরাং আমাদের চেষ্টা একটা রাখতে হবে যে আমরা যাতে কনফ্লিক্টের মধ্যে বাচ্চার সামনে জড়িয়ে না পড়ি। আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, এখন প্রায় লোকে দেখা যায় অ্যালজাইমার বা পার্কিনসন হচ্ছে, এর সাথে স্ট্রেসের কি কোনো যোগাযোগ আছে? না, এমনি অ্যালজাইমার বা পার্কিনসন্স এটা হচ্ছে একটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ, হ্যাঁ, এর সাথে স্ট্রেসের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ধরুন এটা নোন কেস অফ পার্কিনসন্স কিংবা অ্যালজাইমার্স এরকম কোনো একজন মানুষ, তাদের যদি কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু তাদের মানে এই যে সিমটমসগুলোর একটা টেম্পোরারি ওয়ার্সেনিং হয়। যেমন ধরুন যার পার্কিনসনিজম আছে তার ট্রেমারটা বেড়ে গেল, হ্যাঁ, বা যা অ্যালজাইমার তার একটু বা ডিমেনশিয়া তাদের মধ্যে কনফিউশন বেড়ে যায়। কারণ অ্যালজাইমার্সে কি হয়, আপনার কগনিটিভ যে ফাংশনিং গুলোরই তো ডিক্লাইন ঘটে, মেমোরির ডিক্লাইন ঘটে, অ্যাটেনশন দিতে পারে না, কমিউনিকেশনের ডিক্লাইন ঘটে। আর অন্যদিকে পার্কিনসনিজমে হচ্ছে বডি মুভমেন্টস গুলোতে ডিস্টারবেন্স ডেভেলপ করে। তো এখন স্ট্রেসের সাথে ডাইরেক্ট রিলেশন কিছু নেই, কিন্তু যেটা হয় যে স্ট্রেসফুল সিচুয়েশনে যদি এদের রাখা হয় তাহলে কিন্তু টেম্পোরারি একটা ওয়ার্সেনিং হয় সিমটমসগুলো, ট্রেমার বেড়ে যাবে পার্কিনসনিজমে, আর অন্যদিকে ডিমেনশিয়া ওদের বা অ্যালজাইমার্স পেশেন্টসদের কিন্তু ওই ইরিটেবিলিটি, কনফিউশন এগুলো বেড়ে যায়। আচ্ছা, অনেক সময় অনেককে বলতে শোনা যাচ্ছে আমার অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ আছে, এক্সেসিভ স্মোকিং করে নিচ্ছে বা ড্রিঙ্ক করে নিচ্ছে, হ্যাঁ, এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে নাকি এটা সলভ করে দেয় প্রবলেমটাকে? না, একদম বাড়ায়। মানে ধরুন কোনো প্রবলেম হলো, কেউ কোনো স্ট্রেসে পড়েছে, তখন সে স্ট্রেসে পড়লে তাকে ওই স্ট্রেসটা কি কারণে স্ট্রেস হচ্ছে সেইটাই আইডেন্টিফাই করে সলভ করতে পারতে হবে, হ্যাঁ। কিন্তু মানুষ কি করে যে একটা ইজি কোপিং মেকানিজম হিসেবে ড্রিঙ্ক করে নিচ্ছে বা স্মোক করে নিচ্ছে, কিন্তু স্মোক বা স্মোকিং আর ড্রিঙ্কিং সেটা ইমিডিয়েট একটা শর্ট টার্ম রিলিফ তো দিয়ে দিল, কিন্তু যেই ওর ঘোর কাটতে থাকে আবার তখন কিন্তু অ্যাংজাইটিটা রিবাউন্ড হয়, হ্যাঁ, আরো অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, স্ট্রেস বেড়ে যাচ্ছে, ফলে আবার একটা সাবস্টেন্সের ইনটেক করার ইচ্ছা হচ্ছে, এই একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে কিন্তু ঘুরতে থাকে। আরেকটা যেটা এক্সেসিভ স্মোকিং, এক্সেসিভ ড্রিঙ্কিং বা সাবস্টেন্স অ্যাবিউজ করলে না ব্রেনেরও কিন্তু মানে মুডকে কন্ট্রোল করা কিংবা এফেক্টিভলি ভাবা এগুলোর তো মানে ফাংশনিংগুলো তো আস্তে আস্তে ডিক্লাইন করে যাচ্ছে না। সেই জন্য কখনোই এক্সেসিভ স্মোকিং বা এক্সেসিভ ড্রিঙ্কিং মানে স্ট্রেসকে ওভারকাম করবার জন্য ঠিক মেকানিজম নয়। আশা করছি আপনারা যে জিনিস নিয়ে আমাদের কাছে জানিয়েছিলেন, জানতে চেয়েছিলেন স্ট্রেস বা এই বিষয়টা নিয়ে, ডাক্তারবাবুর কাছ থেকে আমরা সেটা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। দেখতে থাকবেন অবশ্যই কিউ ইন্ডিয়া বাংলা। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।